প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান শাহী, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। এখন করোনাকালের সময়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের ক্লাসগুলা অনলাইনে দেওয়ার চেষ্টা করা হবে। তো এরই অংশ হিসাবে আজকে আমি ক্লাসটা তোমাদের নিচ্ছি। তো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে যে ক্লাসটাতে শুরু করবো এটা হচ্ছে গিয়ে বাজার সংশ্লিষ্ট চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে বাজার। তো বাজার চ্যাপ্টারটাতে আমরা আজকে যেটা পড়বো, যেটা আজকে তোমাদের কাছে উপস্থাপন করবো, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। তোমরা হয়তো জানো যে প্রতিযোগিতার উপর ভিত্তি করে বাজার দুই ভাগে ভাগ করা হয়, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো আজকে আমাদের যে জিনিসটা আলোচনা করবো, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা ভারসাম্যটা আলোচনা করব, পূর্ণ প্রতিযোগিতামূলক ভারসাম্য আলোচনা। আমরা জানি ভারসাম্যটা দুই রকমের আছে, একটা স্বল্পকালীন আর একটা দীর্ঘকালীন। আমরা আলোচনা করবো মূলত ভারসাম্যটা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যটা। আমরা জানি ভারসাম্যটা আলোচনা করতে গেলে দুই রকমের ভারসাম্য আছে, একটা আছে স্বল্পকালীন ভারসাম্য, আর আছে দীর্ঘকালীন ভারসাম্য। স্বল্পকালীন ভারসাম্য, দীর্ঘকালীন ভারসাম্য। আমরা জানি যে স্বল্পকালীন ভারসাম্য আবার তিন ভাগে ভাগ করে, এটা আমরা সামনে যাব। তো এখন যেটা আমরা যাবো, এখানে স্বল্পকালীন ভারসাম্যে আলোচনাতে যাব, স্বল্পকালীন ভারসাম্য আলোচনাতে যাব। তার আগে এগুলো বোঝার জন্য আমাদের একটু মনে করিয়ে দিচ্ছি আমি কয়েকটা ধারণা, যে টিআর, ভারসাম্যগুলা আমি একটু মনে করিয়ে দিচ্ছি, এটা ভালো করে বোঝার জন্য। আমাদের এই টিআর, এআর, এমআর, টিসি, এসি এবং এমসি, এই ধারণাগুলা একটু তোমার ঝালিয়ে নিবে। ঝালিয়ে নিলে তাহলে এই চিত্রটা বুঝতে তোমাদের সহজ হবে। আমি একটু হালকা আলোচনা করে দিচ্ছি, আর তোমরা আগে যেহেতু আমরা এটা উৎপাদনের ক্লাসে এগুলো আলোচনা হয়েছে, এটা তোমরা একটু দেখে নিবে ভালো করে। তো টিআরটা হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ, টিআরটা হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ, মোট আয়। মোট আয়টা কি আমরা জানি? মোট আয়টা হচ্ছে গিয়ে একটা ফার্ম, মনে করো একটা কলম উৎপাদনকারী ফার্ম। ওই ফার্মটা সে মনে করো 100 একক উৎপাদন, 100টা কলম উৎপাদন করলো। একটা কলম উৎপাদনকারী ফার্ম 100টা কলম উৎপাদন করলো। 100টা কলম সে মনে করো 5 টাকা করে বিক্রি করলো। 5 টাকা করে বিক্রি করে সে আয় করেছে কত? উৎপাদন করেছে 100টা, বিক্রি করেছে 5 টাকা করে। তাহলে আয় করলো কত? সে 500 টাকা আয় করলো। তাহলে মোট আয় করলো কত? 500 টাকা। এই 500 টাকাই হচ্ছে গিয়ে মোট আয়, টিআর, টোটাল রেভিনিউ। তাহলে আমরা কি বলবো? যে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্ম তার উৎপাদিত সবগুলা পণ্য বিক্রি করে যে পরিমাণ আয় পায়, সেটাই হচ্ছে তার কি? মোট আয়। এটা ডিটেলসে আমি যাচ্ছি না, এটা উৎপাদন চ্যাপ্টারে আছে। আর গড় আয়টা হচ্ছে কি? গড় আয়, এভারেজ রেভিনিউ, এভারেজ রেভিনিউ, গড় আয়। গড় আয়টা হচ্ছে কি? মনে করো আমি এই আগের উদাহরণটা দিয়ে দিচ্ছি। উৎপাদনকারী প্রতিষ্ঠানটা মোট আয় করেছে কত টাকা? 500 টাকা। সে উৎপাদন করেছে কত একক? 100 একক। এখন গড় আয়টা হচ্ছে গিয়ে প্রতিটা কলম সে কত দিয়ে বিক্রি করেছে। আমরা যদি 500কে ভাগ দিয়ে দিই 100 দিয়ে, মোট আয় 500কে ভাগ দিয়ে দিলাম 100 দিয়ে, থাকলো কত? 5 টাকা। তাহলে গড় আয় কত? 5 টাকা। গড় আয় কত হবে? 5 টাকা। তাহলে গড় আয়টাকে আমরা সংজ্ঞায়িত কিভাবে করতে পারি? যে মোট আয়টাকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে কি গড় আয়। তারপরে
এমআর মার্জিনাল রেভিনিউ। প্রান্তিক আয়, প্রান্তিক আয়টা আমি সহজ করে বলছি যে শেষ এককটা বিক্রি করে, সোজা কথা শেষ একক বিক্রি করে যে আয়টা করে। শেষ একক কিরকম হতে পারে? আমরা জানি এটা বাজারটা এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটা পণ্যের দাম সমান, আমরা এটা জানি, দামটা স্থির থাকে। সে জয়টাই কিনুক জয়টাই বিক্রি হোক, প্রতিটা পণ্যেরই দাম সমান, এটা আমরা জানি। তাহলে মনে করো ওই কলম উৎপাদনকারী ফার্মে 100টা কলম বিক্রি করে সে আয় করেছে 500 টাকা। এখন যদি সে 101টা পণ্য বিক্রি করে, 101টা পণ্য বিক্রি করলে সে মোট আয় করবে কত? 505 টাকা। 505 টাকা। তাহলে শেষ একক থেকে সে আয় করলো কত টাকা? 5 টাকা। ওই 5 টাকাই হচ্ছে তার কি? প্রান্তিক আয়। তাহলে আমার প্রান্তিক আয়ের এটা কি, আমরা যদি বলি এটা কি হবে? সোজা কথা সহজ ভাবে শেষ একক থেকে একটা উৎপাদনকারী ফার্ম শেষ একক বিক্রি করে যে আয়টা করে সেটাই হচ্ছে কি প্রান্তিক আয়। এটা আমরা অন্যভাবে বলতে পারি যে, অন্যভাবে যদি বলি যে অতিরিক্ত 1 একক বিক্রি করে যে আয় করে একটা ফার্ম, সেটাই হচ্ছে কি প্রান্তিক আয়। এটা ডিটেলসে আমি যাচ্ছি না, আমি সংক্ষেপে বলছি। এখন আমরা যাই টিসিতে, টোটাল কস্ট। টোটাল কস্ট মোট খরচ। মোট খরচটাতে যদি আমরা যাই, যে একটা উৎপাদনকারী ফার্ম উৎপাদন করতে অনেক উপকরণ ব্যবহার করে, সেটা আমি ডিটেলসে যাচ্ছি না, এটা উৎপাদন চ্যাপ্টারে আমরা পড়িয়েছি। উৎপাদনকারী ফার্ম তার উৎপাদন করতে গিয়ে যে খরচ হয়, মনে করো এই যে আমি উদাহরণ দিলাম যে কলম উৎপাদনকারী ফার্ম, সে কলম উৎপাদন করতে গিয়ে 500টা কলম উৎপাদন করেছে। 500টা কলম উৎপাদন করতে গিয়ে তার খরচ হয়েছে মনে করো 400 টাকা। তাহলে একটা উৎপাদনকারী ফার্ম তার পণ্য উৎপাদন করতে মোট যত খরচ করে সেটাই হচ্ছে কি টিসি বা টোটাল কস্ট, মোট ব্যয় বা মোট খরচ। মোট খরচটা আমরা এখানে বলছি যে যেটা কলম উৎপাদনকারী ফার্ম, ওই আগের উদাহরণটাই টেনে আনছি যে কলম উৎপাদনকারী ফার্ম সে 100টা কলম উৎপাদন করতে গিয়ে সে খরচ করেছে মনে করো 400 টাকা। মোট খরচ করেছে 400 টাকা, ওই খরচটাই হচ্ছে কি টিসি। তাহলে টিসিটি আমরা যদি বলি টিসিটা কি, টিসিটা হবে একটা উৎপাদনকারী ফার্ম তার সর্বমোট পণ্য উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয় তার সমষ্টিটাই হচ্ছে কি মোট খরচ। আর গড় খরচে যদি যাই, এখন এসি এভারেজ কস্ট, গড় খরচ বা গড় ব্যয়। গড় ব্যয়টা হচ্ছে কি, এই আমি যদি আগের উদাহরণে যাই, ওই ফার্মটা আমরা দেখেছি 100টা পণ্য উৎপাদন করতে গিয়ে খরচ করেছে 400 টাকা। উৎপাদন করেছে 100, উৎপাদনের পরিমাণ 100, মোট খরচ হয়েছে কত টাকা? 400 টাকা। এখন এসিটা হবে প্রতিটা কলম উৎপাদন করতে তার যে খরচ হয়, এটা আমরা সহজে বের করে ফেলতে পারি যে 400 টাকাকে 100 টাকা 100 দিয়ে ভাগ দিলে 4 টাকা আছে, তাহলে গড় খরচ হয় কত? 4 টাকা। তাহলে গড় খরচটা আমরা সংজ্ঞায়িত করবো কিভাবে? এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যতটুকু পরিমাণ পণ্য উৎপাদন করে, ওই উৎপাদন করতে মোট খরচ যে হয়, মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই আছে এসি আকারে গড় খরচ হিসাবে। এখন যদি আমরা প্রান্তিক খরচে যাই, প্রান্তিক খরচটা এই আমরা আগে যেটা বললাম যে 100টা কলম উৎপাদন করতে খরচ হয়েছে তার 400 টাকা। এখন যদি বলি 101টা সে উৎপাদন করেছে, 100টা উৎপাদন খরচ হয়েছে 400 টাকা। এখন যদি বলি 101টা উৎপাদন করতে তার খরচ হয়েছে 406 টাকা। 100টা উৎপাদনে খরচ হয়েছে 400 টাকা, 101টা উৎপাদন করতে তার খরচ হয়েছে 406 টাকা। তাহলে 101 নাম্বারটা অর্থাৎ শেষ এককটা উৎপাদন করতে আমরা দেখলাম খরচ হয়েছে কত? 6 টাকা। এই 6 টাকাটা হচ্ছে কি এমসি, প্রান্তিক খরচ। এখন যদি বলি প্রান্তিক খরচটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো? সোজা কথা, শেষ একক উৎপাদন করতে যে খরচ হয় সেটাকেই আমরা কি হিসাবে প্রকাশ করবো? প্রান্তিক খরচ হিসাবে প্রকাশ করবো। অথবা বলতে পারি যে অতিরিক্ত 1 একক উৎপাদন করতে যে খরচ হয় ওইটাই হচ্ছে কি প্রান্তিক খরচ। এটা ডিটেলসে গেলাম না, এটা একটা ধারণা দিলাম যে আমাদের মূল কাজে চলে যাব।
আমরা এখন যাব এইগুলা প্রত্যেকটা চিত্র চেহারা কিরকম হয়, মানে আকৃতি কেমন হয়, এটা নিশ্চয়ই তোমরা ওই উৎপাদন খরচে দেখে নিবে। তোমরা এটা উৎপাদন খরচে করা আছে, এটা দেখে নিবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে বাজারের একটা ফার্মের ভারসাম্যের ক্ষেত্রে আমরা বলেছি দুই রকমের। স্বল্পকালীন ভারসাম্য হয়, উৎপাদনকারী ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আসে, দীর্ঘকালীন ভারসাম্য আসে। এখন আমরা স্বল্পকালীন ভারসাম্যতে যাব। স্বল্পকালীন ভারসাম্য একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। স্বল্পকালীন ভারসাম্য আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আবার তিন রকম। একটা হচ্ছে গিয়ে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এটা হচ্ছে গিয়ে লোকসান সহ ভারসাম্য। একটি ফার্ম আমরা জানি স্বল্পকালীন ভারসাম্য কয় রকম, এখানে দেখতে পাচ্ছি আমরা অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, আর এটা হচ্ছে লোকসান সহ ভারসাম্য। অর্থাৎ একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এটা ফার্মে স্বল্প মেয়াদে সে সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করবে, বিষয়টা এরকম না। সে ওই স্বল্পকালীন সময়ে সে কোনো বিশেষ প্রযুক্তি নিয়ে আসতে পারে, নিয়ে আসার কারণে উৎপাদন খরচ কমে যেতে পারে। উৎপাদন অন্যদের তুলনায় উৎপাদন খরচ কমে যদি যায়, তাহলে বাজারে তো দামটা তো আর পরিবর্তন হচ্ছে না, যে কারণে তার অস্বাভাবিক মুনাফা এখানে আসতে পারে। আবার দেখা গেছে সে বাজারে তাল মিলাতে পারছে না, এরকম হতে পারে, সে লোকসানে পড়তে পারে। এটা স্বল্প মেয়াদে এটা হয়। আবার স্বাভাবিক মুনাফাও থাকবে। এই তিন ধরনের অবস্থা থাকবে একটা ফার্মের। স্বল্প মেয়াদে একটা উৎপাদনকারী ফার্মের এই তিন রকমের পরিস্থিতি থাকবে। এখন আমরা যেটাতে আমরা প্রথমে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য দেখাবো। এই প্রতিটা ভারসাম্যের ক্ষেত্রেই আমরা কিছু কমন বিষয় আছে, যে একটা ফার্ম কোন বিন্দুতে গিয়ে ভারসাম্য লাভ করবে। ভারসাম্য প্রতিটা ভারসাম্য ক্ষেত্রে একটা কমন বিষয় হচ্ছে গিয়ে ভারসাম্য দুইটা শর্ত। ভারসাম্য হচ্ছে গিয়ে দুইটা শর্ত। একটা হচ্ছে প্রয়োজনীয়, এটা প্রতিটা ক্ষেত্রেই একেবারে তিনটা অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, এরপরে লোকসান সহ ভারসাম্য, প্রত্যেকটা ক্ষেত্রেই এই দুইটা শর্ত প্রযোজ্য। এই শর্ত দুইটা হচ্ছে গিয়ে এক নাম্বার শর্তকে বলি আমরা প্রয়োজনীয় শর্ত। এটা হচ্ছে শর্ত, দুইটা শর্তই থাকে। একটা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় শর্ত, যে আচ্ছা আমরা একটু সামনে যাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে শর্ত দুইটা। কোন বিন্দুতে ভারসাম্য লাভ করবে এটা আমরা দেখবো। ওই বিন্দুতে ভারসাম্য লাভ করবে যে বিন্দুতে দুইটা শর্ত পালিত হয়। এক নাম্বার শর্ত, এক নম্বর শর্ত, এটাকে আমরা বলি প্রয়োজনীয় শর্ত।
প্রয়োজনীয় শর্তটা আছে, একটা ফার্ম ওই বিন্দুতে ভারসাম্য লাভ করবে যে বিন্দুতে MC ইকুয়াল টু MR হবে। যে বিন্দুতে MC ইকুয়াল টু MR হবে ওই বিন্দুতে একটা ফার্ম ভারসাম্য লাভ করবে। এটাকে আমরা বলি প্রয়োজনীয় শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তটা আছে যে শুধু দেখা গেছে দুইটা বিন্দুতেই প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে, দুইটা বিন্দুতেই কিন্তু তার ভারসাম্য লাভ হবে। ভারসাম্য লাভ হবে, ভারসাম্য লাভ করার জন্য প্রয়োজনীয় শর্তের সাথে এই শর্তটাও লাগবে। এটাকে বলে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তটা আছে কি, ওই বিন্দুতে ভারসাম্য লাভ করবে যে বিন্দুতে MC কিন্তু MR তো হবেই। তাহলে MC রেখার ঢালটা ওই বিন্দুতে MC রেখার ঢালটা বড় হবে MR রেখার ঢাল থেকে, MR রেখার ঢাল থেকে MR রেখার ঢাল থেকে MC রেখার ঢালটা বড় হবে। তাহলে আমরা জানলাম কি, প্রত্যেকটা ভারসাম্যর ক্ষেত্রে সেটা অস্বাভাবিক মুনাফা হোক, স্বাভাবিক মুনাফা অবস্থায় হোক, অথবা ক্ষতি স্বীকার করে ভারসাম্যই হোক, এই দুইটা প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত, এই দুইটা শর্ত পালিত হওয়াই লাগবে। আমরা দেখলাম কি, প্রয়োজনীয় শর্ত হচ্ছে কি MC ইকুয়াল টু MR, আর পর্যাপ্ত শর্ত হচ্ছে কি MC রেখার ঢালটা MR রেখার ঢাল থেকে বড় হবে। এখন যেটা আমরা যাব, এখন আমরা যাব 1 নম্বরে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। একটি ফার্মে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। ভারসাম্য করার ক্ষেত্রে আমরা প্রথম খেয়াল করব যে ভারসাম্য বিন্দুটা বের করব। ভারসাম্য বিন্দুটা বের করার পরে লাভ মুনাফা হবে নাকি লোকসান হবে এটা পরের হিসাবে যাবে। আমরা যদি চিত্র আঁকি, ছোট হয়ে গেছে, আচ্ছা, ভূমিয়ককে আমরা ধরবো উৎপাদনের পরিমাণ। ভূমিয়ককে ধরবো উৎপাদনের পরিমাণ, তোমরা জানো এটা ভূমিয়ক। ভূমিয়ককে ধরবো উৎপাদনের পরিমাণ, লম্বকে ধরবো দাম, P দিয়ে প্রকাশ করলাম, আর সব ধরনের খরচ, খরচটাকে আমরা R দিয়ে প্রকাশ করলাম, রেভিনিউ। এই রেভিনিউয়ের ভিতরে AR আছে, MR আছে, TR আছে। এরপরে সব ধরনের খরচ C দিলাম। C মানে টোটাল কস্ট আছে, এখানে AC আছে, MC আছে, সবগুলো আমরা ধরলাম কি লম্বককে, আর ভূমিয়ককে ধরলাম উৎপাদনের পরিমাণ। এখন আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই রেখাটাকে কি বলে, P ইকুয়াল টু AR ইকুয়াল টু MR। কেন? আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম, গড় খরচ, প্রান্তিক খরচ একই রকম হয়। কিন্তু কেন? মূল কারণটা হচ্ছে কি দাম স্থির থাকে ওই কারণে। এই কারণে P ইকুয়াল টু AR ইকুয়াল টু MR মানে এটা একটা রেখা হিসাবে প্রকাশ করা হয়। মানে এই রেখাটা তিনটা রেখার কাজ করবে। তো এই রেখাটা দামটা যেহেতু স্থির, এই কারণে আমরা দেখলাম এখানে কি ভূমিয়ককে সমান্তরাল হয়েছে। এই এখন আমরা যাব, এটা একটা MC রেখা আঁকলাম। আর MC রেখাটা এই বিন্দুটাতে, এই বিন্দুটাকে আমরা যদি E বিন্দু দিয়ে প্রকাশ করি, এটা নিচে নামালাম, এটা মনে করলাম Q1 দিলাম, দাম নির্ধারিত হলো P1। E বিন্দুতে যদি আমরা খেয়াল করে দেখি যে ভারসাম্যের দুইটা শর্ত পালিত হয়েছে কিনা। E বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত কি, MC ইকুয়াল টু MR। তাহলে E বিন্দুতে MC কতটুকু, এখন দেখো তো MC ধরেছি কোন দিকে, আমরা লম্বককে C, এখানে MC ধরেছি লম্বককে। তো হিসাব করে দেখবো MC হচ্ছে কি MC রেখা, এটা হচ্ছে কি MC রেখা। তো MC রেখা অনুযায়ী E বিন্দুতে MC হচ্ছে EQ1। একই রকম MR রেখা হচ্ছে এটা, MR রেখাতে MR রেখা অনুযায়ী E বিন্দুতে MR হচ্ছে কতটুকু, EQ1। অতএব বলতে পারি যে আমরা E বিন্দুতে এই 1 নাম্বার শর্ত পালিত হয়েছে। তাহলে E বিন্দুতে MC ইকুয়াল টু MR মানে কতটুকু, EQ1। প্রয়োজনীয় শর্ত আমরা পালিত হয়েছে। এখন পর্যাপ্ত শর্তটা আমরা যাচাই করব।
পর্যাপ্ত শর্তটা আমরা কি দেখলাম, যে পর্যাপ্ত শর্ত হচ্ছে কি এমসি রেখার ঢাল বেশি হবে। ঢালের ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা জানো যে একটা রেখার ঢাল যদি ঊর্ধ্বগামী, একটা রেখা যদি ঊর্ধ্বগামী হয়, ওই ঊর্ধ্বগামী রেখা প্রতিটা বিন্দুতে ঢাল হয় ধনাত্মক, মানে প্লাস মান আসে আর কি, পজিটিভ মান আসে। আর তাহলে এমসি রেখার ঢাল আসবে কি ধনাত্মক, কত আমরা এটা সংখ্যাটা জানি না, কিন্তু এটা ধনাত্মক আসবে। এটা এমসি রেখাটা উপরের দিকে উঠছে, এখানে ধনাত্মক আসবে। এই রেখাটা এই বিন্দুতে ঢাল হবে ধনাত্মক। আর যেহেতু এমআর রেখাটা ভূমিয়কের সমান্তরাল, ভূমিয়কের সমান্তরাল ই বিন্দু, একটা বিন্দু হচ্ছে ই বিন্দুতে আমরা জানি যে ভূমিয়কের সমান্তরাল একটা রেখার প্রতিটা বিন্দুতে আমরা কি জানি যে ঢাল শূন্য হয়। তাহলে ঢাল শূন্য, এই বিন্দুতে ঢাল শূন্য, আর এই বিন্দুতে এমআর রেখার ঢাল শূন্য, আর এমসি রেখার ঢাল ধনাত্মক। সুতরাং বলাই যায় এমসি রেখার ঢাল এখানে এমআর রেখার ঢাল থেকে বড়। আমরা আরো সহজ করে বলতে পারি যে এইটাকে যদি আমরা সহজ ভাষায় প্রকাশ করি ঢালের ক্ষেত্রে, বলতে পারি যে এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠলে যে বিন্দুটাতেই ছেদ করে উঠবে ওই বিন্দুটাতেই ভারসাম্য লাভ করবে। তাহলে এই বিন্দুটা তোমরা যদি খেয়াল করে দেখো যে নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠছে, তাহলে এই বিন্দুটাই হচ্ছে কি এই বিন্দুতে এমসি রেখার ঢাল এখানে এমআর রেখার ঢাল থেকে বেশি হতে হয়। বলা যায় যে এখানে পর্যাপ্ত শর্ত এখানে কি হয় পালিত হয়। তাহলে আমরা বের করলাম এখানে যে ভারসাম্য বিন্দু বের করলাম, কিন্তু ভারসাম্য বিন্দুই তো শেষ না, আমাদের কাজ হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা বের করা। তো ভারসাম্য বের করার পরে আমরা দেখব অস্বাভাবিক মুনাফার অবস্থাটা আমরা যাব। এখন আমরা মুনাফা বের করবো, এটা মিটিয়ে ফেলি। তাহলে আমরা বলতে পারি ই হচ্ছে ভারসাম্য বিন্দু, ভারসাম্য উৎপাদনের পরিমাণ ও কিউ1, ভারসাম্য দাম ও পি1। এখন আমরা মুনাফা বের করব। আমরা জানি মুনাফাটা হচ্ছে কি y equal to dr minus dc। আমরা মুনাফার ক্ষেত্রে জানি যে মোট আয় থেকে ব্যয় বিয়োগ দিলে যেটা বেরোয় সেটাই হচ্ছে কি মুনাফার পরিমাণ। তাহলে আমরা এখন টিআর বের করব। টিআর সমান কত? আমরা জানি যে টিআর সমান হচ্ছে কি এআর ইনটু কিউ, এআর ইনটু কিউ। এখন আমরা যা ই বিন্দুতে ভারসাম্য বিন্দু ইতে এআর কতটুকু হয় দেখো। গড়ায় কত? গড়ায় রেখা, এটা তো গড়ায় রেখা তাই না? গড়ায় ই বিন্দুতে গড়ায় হচ্ছে কি EQ1। আমরা এইভাবে মাপছি কেন? কারণ এটা লম্বককে ধরেছি, গড় আয়টা এই যে আর এর ভিতরে পড়েছে, আমরা এটা লম্বককে ধরাতে আমরা মাপছি EQ1। গড় আয় হচ্ছে কি কত? EQ1 ইনটু উৎপাদনের পরিমাণ কি দিয়ে বোঝায়? উৎপাদনের পরিমাণ। তো উৎপাদনের পরিমাণ ভারসাম্য উৎপাদনের পরিমাণ। এখানে আমরা দেখলাম ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে কতটুকু? OQ1 দিলাম, OQ1। এখন দেখা তো EQ1 কে OQ1 দিয়ে গুণ দিলে এই সম্পূর্ণ অংশটা হয়, এই সম্পূর্ণ অংশটা হবে। তো এই অংশটাকে আমরা প্রকাশ করতে পারি OP1 EQ1। কেউ যদি ইচ্ছা করে এখান থেকে শুরু করতে চায় কোনো অসুবিধা নেই, তো ধারাবাহিকভাবে থাকে যেন। তা আমি দিলাম এখানে OP1 EQ1 Q1। কেউ আবার এইভাবে দিয়ে না যে ও ই P1 Q1 এইরকম দিবে না, এটা ধারাবাহিকতা থাকবে এইরকম। তাহলে আমরা মোট আয় পাওয়া গেছে কত? OP1 EQ1। আমরা এটা এখানে বসাতে পারি OP1 EQ1। এখন আমাদের দরকার হচ্ছে কি টিসি লাগবে। এখন
টিআরটা তাইলে ভূমিটাই। টিসি আমরা জানি টিসি সমান কত, এসি ইন্টু কিউ। টিসি সমান এসি ইন্টু কিউ। তাহলে আমাদের এসি রেখা আঁকা লাগবে, এখানে এসি রেখা আঁকা নেই, এসি রেখাটা আঁকবো। এখন খেয়াল করে দেখবে আমরা যে এখানে ভারসাম্য খেয়াল করে, ভারসাম্য যে আমরা দেখাচ্ছি এটা কিসের ভারসাম্য? এই চিত্রটা আঁকছি কিন্তু আমরা অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে এইরকম এসিটা নিচে থাকবে, এসিটা এখানে আঁকতে বা আঁকার পরে এমসিতে লাগবে, এমসিতে লাগার পরে এটা উপরের দিকে উঠবে। এটা কিন্তু এই যে এসি রেখাটা এমসি রেখাতে যে জায়গাতে ছেদ করবে, ছেদ করার পরে কিন্তু নিচে যাওয়ার আর সুযোগ নেই, ছেদ করার পরে এখান থেকে উপরের দিকে উঠবে। এই রেখাটা হচ্ছে কি রেখা? এসি রেখা। দেখেন ভারসাম্য উৎপাদন স্তরে এসি কতটুকু, এখানে এটা মনে করো এফ দিলাম, ইচ্ছা মতো তুমি দিতে পারো, আমি এফ দিলাম। এখান থেকে এফ থেকে এখানে আমি নিয়ে আসলাম, এটা মনে করো দিলাম, এটা পি নট দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এসি কত হবে? ভারসাম্য উৎপাদন স্তর কত? অকিউয়ান। অকিউয়ান, অকিউয়ানে তুমি দেখো তো এসি কতটুকু হয়? এসি এফ কিউয়ান। কেন এরকম মাপলাম? কারণ খরচটা আমরা ধরেছি লম্বককে, এই কারণে লম্বককে মাপছি। তাহলে এফ কিউয়ান, এসি সমান হচ্ছে কি এফ কিউয়ান ইন্টু ভারসাম্য উৎপাদনের পরিমাণ, উৎপাদন পরিমাণ আগের মতোই, উৎপাদন স্তরটা আগেই, ও কিউয়ান। এখন একই রকম এফ কিউয়ান কে যদি আমি ও কিউয়ান দিয়ে গুণ দিই তাহলে এই সম্পূর্ণ অংশটা হবে, এই ক্ষেত্রফলটা হবে। তাহলে কত হবে? ও পি নট এফ কিউয়ান, ও পি নট এফ কিউয়ান। আমরা এটা বসিয়ে দিতে পারি এখানে। টিসি সমান কতটুকু? ও পি নট এফ কিউয়ান, ও পি নট এফ কিউয়ান। এখন আমরা এই অংশটুকু থেকে এটা বিয়োগ দিলে কতটুকু থাকে দেখো। এই সম্পূর্ণ অংশটুকু ও পি ওয়ান ই কিউয়ান, এই সম্পূর্ণ অংশটুকু থেকে বাদ দিব এই অংশটুকু ও পি নট এফ কিউ নট। এই অংশটুকু যদি বাদ দিই, বিয়োগ দিলে আমাদের থাকবে শুধু এই অংশটুকু। এই অংশটুকু থাকলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যে পি নট পি ওয়ান ই এফ, অথবা তুমি বলতে পারো পি ওয়ান পি নট এফ ই, ইচ্ছা মতো বলতে পারতে। আমি যদি বলি পি নট পি ওয়ান ই এফ, এটাই হচ্ছে কি আমাদের অস্বাভাবিক মুনাফার পরিমাণ। এই অংশটুকুই হচ্ছে কি আমাদের অস্বাভাবিক মুনাফার পরিমাণ। পরিমাণ দিলে আমাদের অস্বাভাবিক মুনাফার পরিমাণ কতটুকু পেয়েছি? যে পি নট পি ওয়ান ই এফ, এতটুকু হচ্ছে কি একটা ফার্মের অস্বাভাবিক মুনাফার পরিমাণ।